আসসালামু আলাইকুম প্রিয় 26 এবং 27 ব্যাচ এসএসসি 26 এবং 27 ব্যাচ, তোমাদের আমি রসায়ন বইটা কমপ্লিট করাবো। তো যেহেতু সামনে এসএসসি 26-এর পরীক্ষা, তাদের কথা মাথায় রেখে শর্ট সিলেবাসটা আগে কভার করাবো, তারপরে বাকি যে অধ্যায়গুলো আছে ধীরে ধীরে আমি কমপ্লিট করে দেব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নাকি। শর্ট সিলেবাসে আছে তোমাদের হলো প্রথম যে অধ্যায়টা, সেটা হলো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। চলো লিখে ফেলি আগে অধ্যায়ের নামটা। তৃতীয় অধ্যায় না, পদার্থের গঠন। পদার্থের গঠন। তো এর উপর আমি সর্বোচ্চ 3টা থেকে 4টা লেকচার নেব আর কি। লেকচারগুলো এমনভাবে নিব যেন বেশি সময়ও না হয় আবার কমও না হয়, মানে তোমরা যেন ক্লাসটা করে বিরক্ত বোধ না হও সেভাবে আর কি। চলো টপিকগুলো আগে লিখে ফেলি। প্রতিটা টপিক কিন্তু আমরা হাতে ধরে ধরে একদম কমপ্লিট করব আর কি। প্রথম টপিক আছে হলো তোমার মৌলিক ও যৌগিক পদার্থ। লিখে ফেলি চলো তো। টপিক এক নম্বর হলো মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ। 2 নম্বরে আছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ। 3 নম্বরে হলো পরমাণু ও অণু। পরমাণু ও অণু, অর্থাৎ পরমাণু ও অণু কাকে বলে আর কি। তারপরে সংকেত পরমাণুর ভিতরের কণা। আচ্ছা 4 নম্বর সংকেত। 5 নম্বর হলো পরমাণুর ভিতরের কণা। পরমাণুর কণাসমূহ। ওকে 6 নম্বর আর দিব কটা হয়েছে? 5টা। আর আচ্ছা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, অর্থাৎ পরমাণুর পরিচয়। পরমাণুর পরিচয়। ওকে। তো আজকের ক্লাসে আমরা কি করব, এই কয়েকটা টপিক আজকে কমপ্লিট করব। বুঝা গেছে? চলো দেরি না করে ফেলি। মৌলিক পদার্থ। পদার্থ কাকে বলে জানো তো? যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে কি বাধা প্রদান করে, তাই না? তাদেরকে কি বলা হয়? পদার্থ বলা হয়। যেমন চেয়ার, টেবিল, কাঠ, এগুলো আর কি, কলম, হার্ডবোর্ড, হোয়াইট বোর্ড। তাহলে মৌলিক পদার্থ, এখন কথা হলো মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থের সংজ্ঞা কি আমরা জানি? চলো দেখি মৌলিক পদার্থ কাকে বলে। তোমরা কিন্তু খাতায় লিখে ফেলিও, ঠিক আছে? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে, অর্থাৎ যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না,
তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে যে পদার্থকে রাসায়নিক ভাবে ভাঙলে ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ বলে। লেখা বোঝা যায় তো? একটু ভালো করে লিখি, তাই না? আচ্ছা, উদাহরণ হিসেবে কি দেওয়া যায়? যেমন যদি হাইড্রোজেনকে ভাঙি তাহলে কি পাবো? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনকে ভাঙলে কি পাবো? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে যদি ভাঙি, হাইড্রোজেনের বৈশিষ্ট্য পাবো, এখান থেকে হাইড্রোজেনের বৈশিষ্ট্য পেলাম, ঠিক আছে না? তাহলে কি এই যে হাইড্রোজেনটা, এটা কি মৌলিক পদার্থ? এটা কি মৌলিক পদার্থ? বোঝা গেছে? ওই রকম ভাবে তাহলে কি হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। অর্থাৎ পর্যায় সারণী যে 118টা মৌল আছে, যদিও তারা অণু হিসেবে প্রকৃতিতে বিচরণ করে, তবে পর্যায় সারণী যে 118টা মৌল অবস্থান দেওয়া আছে, তাদেরকে দেখো তো একটা ঘরে একজন আছে না? তারা এককভাবে আছে না? এগুলো কি মৌলিক পদার্থ বলা হয়। এগুলোকে মৌলিক পদার্থ, মৌল এবং কি পরমাণু বলা হয়। বোঝা গেছে? বুঝাতে পারছি মৌলিক পদার্থ কাকে বলে? ওই পদার্থের বৈশিষ্ট্য ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, অর্থাৎ একটা পদার্থ। এবার হলো যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়। যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়। একাধিক পদার্থ পাওয়া যায় আর কি, পাওয়া যায়। তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ বলে। তো বলে, বুঝা গেছে? যেমন পানিকে যদি ভাঙো তোমরা, H2O, এখানে পানিকে ভাঙলে কয়টা পাওয়া যাবে? হাইড্রোজেন পাওয়া যাবে প্লাস অক্সিজেন পাওয়া যাবে, তাই না? দুইটা অ্যামোনিয়া NH3, তারপরে সোডিয়াম ক্লোরাইড লবণ NaCl, এগুলোকে ভাঙলে কি এই যে একটা মৌল, এই যে একটা মৌল, এই যে একটা মৌল, এই যে একটা মৌল, তাই না? সালফুরিক অ্যাসিড H2SO4, এখানে কয়টা? একটা, দুটা, তিনটা। অর্থাৎ যে পদার্থ ভাঙলে একাধিক
দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, অর্থাৎ একের অধিক পদার্থ পাওয়া যায়, তাকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলা হয়। বুঝতে পারছি? আচ্ছা, এগুলো কমন, এগুলো সবাই মোটামুটি তোমরা পারো, এগুলো নিয়ে কথা নাই বলি। এরপরে কি আছে? পরমাণু ও অণু। পরমাণু ও অণু কাকে বলে? আচ্ছা চলো, তাহলে এই টপিকটা হলো, এবার এটা কি, এটা শুরু করব। পরমাণু এবং অণু কাকে বলে, তাই না? প্রতিটা টপিক, একটাও টপিক ছাড়বো না আমরা। পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? পরমাণু পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম অর্থাৎ একটা পদার্থকে যে ক্ষুদ্রাতিভাবে ভাঙ্গি, অর্থাৎ ক্ষুদ্রাতি বা ক্ষুদ্র ভাবে যদি ভাঙ্গি, তাহলে যে অংশটা পাবো, যে কণাটা পাবো, তাকে কি, সরি কণা না, শেষে যে অংশটা পাবো সেটাকে কি পরমাণু বলবো। যেমন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণাকে কি বলি? পরমাণু বলে। পরমাণু বলে। যেমন ঠিক সেই রকম ভাবে এই যে হাইড্রোজেন H2, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেনে হাইড্রোজেনকে যদি ভাঙি, যেমন এই যে তোমরা জুম করো না, জুম কোনো কিছু জুম করলে একটা করে ফাটাতে 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 কত বড় হয়। এই যে ধরে না একটা পাত্রে, সাপোজ একটা সুন্দর করে উদাহরণ দেই, এই যে এটা একটা পাত্র, এখানে কি আছে? হাইড্রোজেন আছে, অর্থাৎ হাইড্রোজেনের বিভিন্ন এই যে অনেকগুলো কণা আছে, এই যে সবগুলো তো হাইড্রোজেন, তাই না? এখানে এই যে এখানকার মধ্যে ধরে না, এই যে এটা নিলাম, এই যে এতগুলোর মধ্যে এই যে ক্ষুদ্র একটা অংশ, এটা কি কি বলবো? পরমাণু বলবো। বুঝা গেছে? পরমাণু, অ্যাটম, একদম ক্ষুদ্রতম অংশ, পদার্থের ক্ষুদ্রতম অংশ। এবার অণু। অণু অণু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু কাকে বলে, তাই না? অণু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণা যেমন কি দেই? অ্যামোনিয়া গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড দেই, অক্সিজেন দেই, O2 নাইট্রোজেন গ্যাস দেই, অ্যামোনিয়া বললাম না, NH3। আচ্ছা, ওই রকম যদি একটা পাত্র নেই, পাত্র, এখানে যদি কার্বন ডাইঅক্সাইড দেই, তাহলে এখানে আছে CO2 CO2 CO2, অর্থাৎ অনেকগুলো আছে, তাই না? এই যে এখান থেকে এই ক্ষুদ্রতম অংশকে, এটাও তো CO2, এই কণাকে কি বলে? অণু। অর্থাৎ অণুতে কি একাধিক, অণুতে কি একাধিক পদার্থ বা একাধিক পরমাণু থাকবে। বোঝা গেছে? একাধিক মৌল থাকবে। এই যে যেমন পরমাণু, পরমাণু কিন্তু অণু হয়, পরমাণু প্লাস পরমাণু, পরমাণু কি অণু। যেমন এই যে হাইড্রোজেনটা দিলাম, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন H2, তাই না? এই যে পরমাণু, এই যে পরমাণু দিয়ে কি একটা অণু। বুঝা গেছে? এই অণুটা যদি আমরা এখানে নিই, এখানে যদি হাইড্রোজেন গ্যাস দিই, তাহলে এখানে 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 এই যে এখান থেকে ওই ঘুরে H2A পাবো। তাহলে অণু হলো
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, বুঝতে পারছি? অর্থাৎ একাধিক মৌল থাকবে আর কি। এগুলো নোট করে রাখিও, ঠিক আছে? এরপরে কি, বাহ, এত তাড়াতাড়ি আমাদের টপিক শেষ হচ্ছে। এগুলো খুব তো মানে সাধারণ না। এইগুলা যদি না জানো তুমি, এগুলা যদি না জানো তাহলে কিন্তু তুমি সামনে পারবে না, আটকে যাবে, বুঝতে পারছি? এরপরে আসলে হলো প্রতীক দেয়নি না, প্রতীক। আচ্ছা, এখানে দেই প্রতীক সংকেত, প্রত্যৈশিক ও প্রতীক সংকেত। এবার পড়ি একটু প্রতীক কাকে বলে? প্রতীক, তাই না? প্রতীক। আচ্ছা, প্রতীক হলো কোন মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। বোঝা গেছে? কোন মৌলের সম্পূর্ণ নামের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়, প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম, তাই না? এই তো, এই যে হাইড্রোজেন, এটা দেখো তো, এই যে এটা হলো প্রতীক। এর সম্পূর্ণ নামটা কি? এর সম্পূর্ণ নাম HI, হাইড্রোজেন, DROGEN, হাইড্রোজেন। এই যে অক্সিজেন, OXIGEN, অক্সিজেন। কার্বন, CARBON, কার্বন, তাই না? এই যে দেখো, সংক্ষিপ্ত রূপ, পুরো নামের সংক্ষিপ্ত রূপ। এই যে হাইড্রোজেনের এই যে H দিয়ে প্রকাশ করা হয়েছে, হাইড্রোজেনের প্রতীক কি দিয়ে প্রকাশ করা হয়েছে? H দিয়ে। অক্সিজেনের ও পুরো নামের কি, এই যে প্রথম অক্ষর, প্রথম লেটার ও নেওয়া হয়েছে। কার্বন, C, বড় হাতের। প্রতীক বা কোনো মৌলের নাম লেখার নিয়ম হলো প্রথম অক্ষরটা, প্রথম লেটার বড় হাতের হবে, পরের গুলো কি ছোট হাতের হবে। যেমন কার্বন, CARBON, এটা কি বড় হাতের, তারপরে গুলো কি ছোট হাতের হবে। বোঝা গেছে? এবার আচ্ছা, সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ চিহ্নিত রূপ, যেমন অক্সিজেনকে O দিয়ে, হাইড্রোজেনের প্রথম অক্ষর H দিয়ে হাইড্রোজেন, কার্বনের C দিয়ে, এই যে নাইট্রোজেনের N দিয়ে। এবার কিছু একটু ব্যতিক্রম দেখো তো, কোনগুলোতে এই যে ডাবল আছে, যেমন এই যে কোথাও আছে CA, এটাতে আবার কার্বন C, আবার CR আছে, ক্লোরিন আছে, Cl, ক্লোরিন আছে, অক্সিজেন OG আছে, O আছে, OG আছে, অর্গানিশন। তারপরে কি নাইট্রোজেন দিয়েছিলাম না, হাইড্রোজেনও তো দিয়েছিলাম, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে নাইট্রোজেন, নিয়ন। এই যে এই দ্বিতীয় অক্ষরগুলো এইখানে আবার দেখো ক্রোমিয়ামের CHOR,
ক্রোমিয়াম, MIUM, ক্রোমিয়াম। ক্লোরিন নামটা দেখো তো, CHOL, ক্লোরিন, RIN, ক্লোরিন। আর এখানে হিলিয়াম, তাই না? হিলিয়াম, HELIUM, হিলিয়াম। আর হাইড্রোজেন, হাইড্রো, DZEN, হাইড্রোজেন। দেখো এখানে হিলিয়াম এইসি, আর এখানে এইচ কেন না হলো? দেখো একবার হাইড্রোজেন এইচ ব্যবহার হয়ে গেছে, পরবর্তীতে যদি আবার আমি এইচ দেই তাহলে কি বোঝাবে? ঘুরে আমরা হাইড্রোজেনকে চিনবো নাকি হিলিয়ামকে চিনবো? কাকে চিনবো? এই জন্যে এখান থেকে কি দুইটা অক্ষর নেওয়া হয়েছে, দিয়ে হিলিয়াম বোঝানো হয়েছে। বুঝাতে পারছি? এবার এই যে এই জায়গাতে একটু আসি তো, ক্লোরিন, ক্রোমিয়াম, ক্লোরিন আর কার্বন, আর একটা হলো ক্যালসিয়াম, CAL, ক্যালসিয়াম। এখানে দেখো এখানে CA নেওয়া হলো, এখানে CA নেওয়া হলো, এখানে আবার Cr, ক্রোমিয়াম, এখানে আবার Cl, আর এখানে C, কার্বন। একবার কার্বন C দিয়ে বোঝানো হয়ে গেছে, পরের বার দেখো তো এই যে ক্যালসিয়াম, CA, এখানে আবার প্রথম দ্বিতীয় অক্ষরটা নিল, আর এই যে ক্রোমিয়াম এখান থেকে এই যে চতুর্থ নাম্বার অক্ষরটা, আর ক্লোরিনের এই যে চতুর্থ নাম্বার অ্যালফাবেট বা লেটার কেন না হলো? এটার কারণ হলো এই যে ক্লোরিন সির পরে কোন লেটারটা প্রাধান্য পেয়েছে? ক্লোরিন সির পরে এল পাইনি, সির পর এল বেশি প্রাধান্য পাইনি, যার কারণে এলকে নেওয়া হয়েছে, CL দিয়ে কি ক্লোরিন প্রকাশ করা হয়েছে। এবার ক্রোমিয়াম, CR, সির পরে কি আর প্রাধান্য পাইনি, যার কারণে কি CR। বুঝাতে পারছি? এবার এই যে মৌলসমূহের নাম কোন ভাষার থেকে নেওয়া হয়েছে? এটা, তাই না? কোন ভাষার থেকে নেওয়া হয়েছে? এগুলো তিনটি ভাষা থেকে নেওয়া হয়েছে, ইংরেজি, আরবি, আর 3 নম্বর হলো ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, ল্যাটিন ভাষা থেকে, ইংরেজি, আরবি এবং ল্যাটিন ভাষা থেকে। ঠিক আছে? যেমন আয়রন, লোহা, এর ল্যাটিন নাম কি? ফেরাম, FE, ফেরাম। এখান থেকে এই যে ল্যাটিন নাম থেকে FE নেওয়া হয়েছে, ল্যাটিন নাম থেকে কি FE নেওয়া হয়েছে। তারপরে সিলভার কি? সিলভার এর ল্যাটিন নাম কি? আর্জেন্টাম, ARJUN, আর্জেন্টাম, TUM। আমি আবার এই বানানের অদক্ষ, মানে ভুল যায় আর কি মাঝে মাঝে। তো এখান থেকে কি AG নেওয়া হয়েছে, ARJEN, আর্জেন্টাম, AG নেওয়া হয়েছে, AG। বুঝতে পারছি? এখানে এখন কথা হলো যে AR কেন নেওয়া হলো না? অলরেডি আমরা কি আর্গন, ARGON, আর্গন প্রকাশ করে ফেলেছি।
আর্গন প্রকাশ করে ফেলেছি, যার কারণে এ আর জি নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রতীক বুঝতে পারছি তো, তিনটা ভাষাতে, ইংরেজি, আরবি এবং ল্যাটিন। আর যদি প্রথম অক্ষরগুলো মিল হয়ে যায়, প্রথম অক্ষরগুলো মিল হয়ে যায়, তাহলে তার পরের অক্ষরটা। আর এই যে এখানে দেখো তো, এটার পরে এই যে এটা নিল, এই জি, এখানে কি আর্জেন্টাম, এখানে কি জিটা কিন্তু, এর পরে জিটা কিন্তু প্রাধান্য পেয়েছে নামের উচ্চারণের ক্ষেত্রে। দেখো ক্লোরিন, কার্বন, আর্জেন্টাম, এখানে কি ক্লোরিন, সিএল, ক্রোমিয়াম, সিআর, যে প্রথম অক্ষরের পর যে অক্ষরটা বেশি প্রাধান্য পাবে তাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কি সংকেত, সংকেত না? আচ্ছা, এবার আসলো তাহলে সংকেত। বোঝা যাচ্ছে তো? সংকেত, সংকেত, এই যে সংকেত, সংকেত, তাই না? চলো, সংকেত কাকে বলে বা সংকেতটা কি দেখি। সংকেত কোনো যৌগ বা অণুতে, বা কোনো অণুতে কতটি মৌল আছে, তাই না? মৌল আছে, এবং মৌলে কতটি পরমাণু আছে, কতটি পরমাণু আছে, কতটি পরমাণু আছে, পরমাণু আছে, সেগুলো কি যে প্রতীকে প্রকাশ করা হয়, সেগুলো যে প্রতীকে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, তাকে কি বলে? সংকেত বলে। তাকে সংকেত বলে। যেমন যেমন পানি, H2O, এই অণুতে, যৌগে কতটি কি পরমাণু আছে? এই যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এবার হাইড্রোজেনের সংখ্যা কতটি আর অক্সিজেনের সংখ্যা কতটি, এই যে হিসাব নিকাশ, এই যে কিতাব, এগুলো হলো কি সংকেত। তাহলে কি হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, এরপর NH3 বা NH4 অ্যামোনিয়াম, এখানে কয়টা? 1টা 2টা, নাইট্রোজেন আর কি হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেন আছে কয়টা? 1টা, হাইড্রোজেন আছে 4টা। এই যে কতটি পরমাণু আছে, কতটি পরমাণু আছে, তাই কি বলা হয়? সংকেত বলা হয়। বুঝে গেছে? হাইড্রোজেন 4টা আর নাইট্রোজেন 1টা, বুঝতে পারছি? এটা হলো সংকেত। তাহলে কয়টা শেষ হলো? 1টা, 2টা, 3টা, 4টা, আর মাত্র 2টা টপিক। একটা হলো পরমাণু কণাসমূহ, আর পরমাণুর পরিচয়, চলো পরমাণুর কণা দেখে আসি। পরমাণুর কণা নামটা শুনতে কেমন লাগতেছে না? এর আগে বললাম কি
বলিনি তাই না? পরমাণু হলো অবিভাজ্য। বিজ্ঞানী কে? দার্শনিক, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বললেন কি? পরমাণু অবিভাজ্য। পরবর্তীতে বিজ্ঞানীদের অগ্রগতিতে দেখা গেল পরমাণু সমূহকে আবার ভাঙা যায়। পরমাণু সমূহকে কি আবার ভাঙা যায়। ভাঙার পরে আমরা কি দুই রকম কণা পেয়েছি। একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। স্থায়ী আর কি অস্থায়ী। অস্থায়ী প্লাস প্রায় 100 প্লাস, যেমন মেসন, বোসন, পজিট্রন, গ্রাভিটন, এগুলো আর কি। তো আমাদের বইয়ে অস্থায়ী নিয়ে পড়া নাই, এটাতে বুঝা গেছে। আমাদের কি এই যে স্থায়ী, এই তিনটা নিয়ে। স্থায়ী কণা হলো তিনটা, মনে যেন থাকে। ইলেকট্রন, প্রোটন, আর হলো নিউট্রন। বুঝতে পারছি? স্থায়ী কণা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। এবার এদের কিছু চার্জ আছে। চার্জ এই যে প্লাস মাইনাস, আধান শূন্য, নিরপেক্ষ আর কি, এর কোনো চার্জ নাই। তো ইলেকট্রনের আধান বা চার্জ, ইলেকট্রনের আধান বা চার্জ হলো মাইনাস। ইলেকট্রন হলো মাইনাস, বুঝে গেছে? ইলেকট্রন হলো মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻⁻19 কুলম্ব। একটু ভালো করে লিখি। এক নম্বর হলো ইলেকট্রন। ই মাইনার। 2 নম্বর হলো প্রোটন, ই প্লাস। আর 3 নম্বর হলো কি নিউট্রন, নিউট্রন আর কি। ইলেকট্রন ই মাইনাস, প্রোটন পি প্লাস, নিউট্রন এন, এগুলো দিয়ে কি প্রকাশ করা হয়? ইলেকট্রনকে ই, প্রোটনকে পি, নিউট্রনকে এন। বুঝাতে পারছি? এবার হলো ইলেকট্রনের আধান বা চার্জ। ইলেকট্রনের আধান হলো মাইনাস, আর প্রোটন হলো প্লাস, আর নিউট্রন হলো শূন্য। আধান নিরপেক্ষ। পরমাণু, একটি পরমাণু আধান চার্জ শূন্য। এই যে যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে, যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। বুঝতে পারছি? তাই চার্জ কি শূন্য। তো এবার ইলেকট্রনের চার্জ হলো -1.6। মাইনাস কিন্তু দিতে হবে যেহেতু চার্জ। 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটাও একই, শুধু এটা প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর নিউটন তো 0, বড় একটা গোল্লা। এবার কি আর কি আছে?
চার্জ হলো না, চার্জ। এবার হলো প্রকৃত আধান, সরি প্রকৃত ভর, এবার হলো ভর, ইলেকট্রনের ভর 9.11, 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28 গ্রাম। আর প্রোটনের হলো 1.673, না কত, হ্যাঁ 1.673 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24, 24 গ্রাম। আর এটা হলো 1.675 নিউট্রনের, 1.675 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রাম। বুঝতে পারছি? ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28, আর প্রোটনের 1.673 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24, আর নিউটন 1.675 ইন্টু 10 টু দ্য পাওয়ার -24 গ্রাম। এগুলো কি গ্রামে প্রকাশ করা আছে। তো এখানে দেখো তো, এই যে -28, প্রোটন ও নিউটনের তুলনায় ইলেকট্রন, অনেক হালকা, প্রায় কত, 1838 বই আছে 1840 বা 1838, হালকা। এদের তুলনায় কত, 1840 গুণ হালকা। বুঝতে পারছি? এবার একটা ক্যালকুলেশন শিখি তো, একটা ক্যালকুলেশন, যে এই যে গ্রাম, যদি কোনো রকম ভাবে আমাদের এমসিকিউতে যদি গ্রাম না থেকে কেজিতে দেয়া যায়, তখন আমরা কি করব? তখন তো আমাদের মাথা কাজ করবে না। আরে আমরা তো -28 দেখছিলাম, -24 দেখছিলাম, -24, এখানে তো সব আলাদা। কিভাবে কি করব? যদি কেজিতে করা লাগে তখন আমরা কি করব দেখি। এই যে এটা কেজিতে করি তো 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28, এটা গ্রাম আছে। এখন কি গ্রাম আছে, এটা যখন আমরা কেজিতে করব তখন আমাদের কি করা লাগে? গ্রাম থেকে কেজি পরিমাপ, মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টো, কিলো পড়নি? গ্রাম থেকে কেজিতে গেলে কি ভাগ করা লাগে? কত দ্বারা ভাগ? 1000 দ্বারা, 1000 দ্বারা ভাগ। তখন এটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। বুঝতে পারছি? তো এখানে অনেকে এই যে এটা 28 এর জায়গায় আবার তিনটা সংখ্যার জন্য, তিনটে শূন্যর জন্য এখানে আবার কমাই দেয়। মানে এক একজনে এক এক হিসাব নিকাশ। আসলে বাস্তবে কিন্তু ওই রকম না। দেখো তো, এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মানে এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 10 টু দ্য পাওয়ার -3 লিখতে পারি না? 10 টু দ্য পাওয়ার -3 লিখতে পারি না? তাহলে এই অংশটা আমরা কি লিখতে পারি? 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28 গুণিত এই যে এটা, এই অংশটা বের করে নিলাম, অর্থাৎ এইরকম করে দিলাম 1/1000। কোনো সমস্যা আছে বলো তো এইভাবে লিখলে? দেখো তো, এভাবে লিখলে কোনো সমস্যা আছে? এটা তো উপরের সংখ্যা, উপরে আছে, এটা নিচের সংখ্যা, নিচেই তো আছে। তাহলে এটা সমান এবার কি 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। ঠিক আছে? এবার গুণের বেলায় কি পাওয়ারগুলো কি হয়? গুণের বেলায় পাওয়ারগুলো কি যোগ হয়, তাই না? এবার 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার -28
28 29 30 31 31 31 এটা কি হয়ে গেল কেজি ঠিক সেম এইরকম করে এগুলো বুঝতে পারছি এগুলো কেজি এইরকম করে হবে তাহলে কি পদার্থের পরমাণু সমূহের কণিকা স্থায়ী কণিকা কয়টি ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটি ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় প্রোটনকে পি দ্বারা নিউট্রনকে এন দ্বারা ইলেকট্রনের চার্জ মাইনাস প্রোটনের চার্জ প্লাস নিউট্রনের চার্জ শূন্য আর ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম আর যদি কেজি হয় তাহলে 31 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 এটা কি গ্রাম তাহলে কেজিতে কি হবে অবশ্যই যোগ হবে 24 25 26 27 27 অর্থাৎ 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি বুঝতে পারছি আচ্ছা স্থায়ী কণিকা সম্পর্কে আমরা কি ধারণা পেলাম তাই না এবার তাহলে কি আছে আরেকটা টপিক এই যে পরমাণুর পরিচয় পরিচয় একটা পরমাণুর পরিচয় মানে পূর্ণাঙ্গ পরিচয় এখান থেকে আমরা কি 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 জানতে পারবো এখান থেকে আমরা কি জানতে পারবো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা যে পারমাণবিক সংখ্যা তাই না চলো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কাকে বলে বা কিভাবে একটা পরমাণুকে এগুলো দিয়ে প্রকাশ করে সেগুলো একটু দেখে নেই চলো যেমন পর্যায় সারণীর 11 নম্বর সোডিয়াম 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 এর প্রোটন সংখ্যা কত এর প্রোটন সংখ্যা 11 পারমাণবিক সংখ্যা কত 11 পারমাণবিক সংখ্যা 11 এটাকে হলো জেড দ্বারা প্রকাশ করা হয় বুঝা গেছে ভর সংখ্যা হলো 23 বলছি কিভাবে আসলো ভর সংখ্যা কিভাবে আসলো 23 বলছি 23 এটাকে কি এ দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যা আর এটা কি পারমাণবিক সংখ্যা আণবিক সংখ্যা বুঝতে পারছি বিজ্ঞানী নিলস বোর প্রথম ধারণা দেন যে মৌলসমূহ গোলাকার বা বৃত্তাকার যেমন এই যে সোডিয়াম সোডিয়াম এটা কি তার নিউক্লিয়াস এটা হলো তার নিউক্লিয়াস এগুলো হলো কি কক্ষপথ এগুলো কি কক্ষপথ ভালো হলো না তাই না একটু ভালো করে অঙ্কন করি সোডিয়াম সোডিয়াম একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8 একটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 তার ইলেকট্রন সংখ্যা 11 দেখো তো 11টা হয়েছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এই যে এখানে এটা তার কি নিউক্লিয়াস এটা তার কি নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে কে কে থাকে এই নিউক্লিয়াসে থাকে প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা আর নিউক্লিয়ন সংখ্যা তাই না প্রোটন সংখ্যা যাহাই প্রোটন সংখ্যা তাই পারমাণবিক সংখ্যা যাহাই প্রোটন সংখ্যা তাই পারমাণবিক সংখ্যা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত
সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যাকে কি প্রোটন সংখ্যা বলা হয়, বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এই যে নিউক্লিয়াসে আছে হলো প্রোটন আর হলো নিউট্রন। আর এর ভর সংখ্যা কত? 23। নিউটন সংখ্যা বের করা নিয়ম, নিউটন এই যে এ মাইনাস হলো প্রোটন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি নিউটন সংখ্যা পাবো। তাহলে ভর সংখ্যা কত? 23, 23 বিয়োগ হলো প্রোটন সংখ্যা 11, তাহলে কত? 12। তাহলে এই নিউটন সংখ্যা 12 আর প্রোটন সংখ্যা হলো 11, অর্থাৎ এখানে 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে। আর এই যে ইলেকট্রন হলো 11টা। যত একটি পরমাণুতে পরমাণুর চার্জ কি 0, পরমাণুর চার্জ 0, পরমাণুর চার্জ 0। কেন? তার যতটি এই যে প্লাস 11টি এবং ইলেকট্রন মাইনাস যতটি প্রোটন সংখ্যা আছে ঠিক ততটি একটি পরমাণুতে যতটি প্রোটন সংখ্যা আছে ঠিক ততটি ইলেকট্রন সংখ্যা আছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এখানে 11। ইলেকট্রন থাকে কক্ষপথে, নিউক্লিয়াসে থাকে প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা আর হলো নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নিউক্লিয়াসে থাকে, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। অর্থাৎ এই নিউক্লিয়াসটাকে কি নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে নিউক্লিয়াসকে কি নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। এই যে নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, তাহলে নিউক্লিয়ন সংখ্যা কি P+N। এবার হলো এই যে ভর সংখ্যা কত সোডিয়ামের? 23, তাই না? এই যে নিউক্লিয়ন সংখ্যাটাই হলো ভর সংখ্যা, অর্থাৎ একটা মৌলের যে ভর সংখ্যা তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এ সমান সমান প্রোটন প্লাস হলো নিউট্রন, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে কি তার ভর সংখ্যা মনে রাখার কিছু কিছু টেকনিক আছে। যেমন 1 থেকে 20 পর্যন্ত জোড়গুলোকে 2 দ্বারা গুণ করলে এলা আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা বের করা তোমাদের বইয়ে যে 2টা নিয়ম আছে, একটা হলো কার্বন রুলস আর হলো একটা আইসোটোপ থেকে, শতকরা আইসোটোপ থেকে, বুঝা গেছে? 2টা নিয়ম আছে। তো ভর সংখ্যা এমনিতে সাধারণত আর কি মানে মনে রাখার জন্য, আসলে নিয়ম কিন্তু ওই রকম না, ব্যাখ্যা কিন্তু ওই রকম না। তো ভর সংখ্যা 1 থেকে 20 যে মৌলগুলো আছে পারমাণবিক সংখ্যা 1 থেকে 20-এর মধ্যে যেগুলো জোড় এগুলোকে কি 2 দিয়ে গুণ করলেই পাওয়া যায়। যেমন কার্বন 6, 6 দুগুণে 12, অক্সিজেন 8, 8 দুগুণে 16। ব্যতিক্রম শুধু কি ক্লোরিন, ব্যতিক্রম হলো ক্লোরিনের হলো 17, 17 দুগুণে 34 হয়, কিন্তু হলো 35.5। আর হলো আর একটা হলো ব্যতিক্রম কি নাইট্রোজেন কিন্তু বিজোড়ের বেলায়, জোড়ের বেলা আর বিজোড়ের বেলা, তাই না? জোড় 1 থেকে 20 পর্যন্ত আর কি জোড় হলে কি করব 2 দিয়ে গুণ করব আর কি। আর বিজোড় হলে 2 দিয়ে গুণ করার পর কত 1 যোগ করে দেব, অর্থাৎ 3 দুগুণে 6, 6 রাখে 7, 5 দুগুণে 10 রাখে 11। বুঝতে পারছি? তাহলে এখানে কি এই যে যেমন একটা ব্যতিক্রম হলো 7,
এটা হলো বিজোড় সংখ্যা, তাহলে 7 দুগুণে 14 আর 1 15 হওয়ার কথা, কিন্তু এটা কি 7, এইটা ব্যতিক্রম। বুঝা গেছে? এই যে সামনে গেলে আমরা কার্বন রুলস আর এই যে আইসোটোপ, শতকরা আইসোটোপের ওখান থেকে শিখবো আর কি। তো এবার একটা মৌল কিভাবে আর কি প্রকাশ করা হয়, একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয়, যেমন সোডিয়াম। সোডিয়াম এখানে থাকলো তার প্রোটন সংখ্যা অর্থাৎ জেড, আর এখানে হলো কি ভর সংখ্যা অর্থাৎ এ। বুঝতে পারছি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত 11, তার প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, যতটি প্রোটন সংখ্যা ঠিক ততটি ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা এই যদি এই মৌলের হিসেব করি, ইলেকট্রন সংখ্যা হলো 11, প্রোটন সংখ্যা হলো 11, আর ভর সংখ্যা ভর সংখ্যা হলো 23। এবার নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা বের করার নিয়ম কি এ বিয়োগ পি, তাহলে এ কত 23 বিয়োগ পি হলো 11, তাহলে হলো 12। বুঝতে পারছি? বুঝতে পারছি? আয়ন যদি হয় সেক্ষেত্রে একটু আলাদা, আয়ন যদি হয় সেক্ষেত্রে একটু আলাদা, যেমন সোডিয়াম প্লাস প্লাস আর হলো অক্সিজেন 2 মাইনাস, সোডিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এগুলো এই যে যে আয়নগুলো দেখতে পাচ্ছি চার্জ, চার্জ এগুলো কি ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদানের জন্য এগুলো হয়ে থাকে। যেমন সোডিয়াম, এটা যদি হিসাব করি Na প্লাস, তাহলে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত 11, ভর সংখ্যা হলো 23, অর্থাৎ প্রোটন সংখ্যা হলো 11, ভর সংখ্যা হলো কি 23, জেড, জেড কি পারমাণবিক সংখ্যা, এটা এটা একই, জেড পারমাণবিক সংখ্যা 11। এবার আসি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কি 23 বিয়োগ হলো 11, তাহলে কি 12। এবার এটা এটা হলো ইলেকট্রনের আদান প্রদান, তাহলে ইলেকট্রনের ভিন্নতা ঘটতে পারে, ইলেকট্রন 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 যতটি প্রোটন সংখ্যা ঠিক ততটি ইলেকট্রন। তাহলে আগে সাধারণ অবস্থায় ছিল 11টি, কিন্তু এখন এই যে প্লাস অর্থাৎ এই বড় লোক দান করে দিছে, দান করে দিছে প্লাস ধনাত্মক দান করে দিছে বড় লোক মানুষ। তাহলে কয়টা একটা, একটা যদি দান করে তাহলে 11 থেকে 11 বিয়োগ হলো 1 দান করে দিছে যেহেতু, তাহলে কত 10, ইলেকট্রন সংখ্যা 10। যদি এটার হিসাব করি তাহলে এর প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা 8, 8, তারপরে 8 দুগুণে কত 16, 16। এবার প্রোটন সংখ্যা, এবার নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত 16 বিয়োগ 8, 8, 16 বিয়োগ 8। এবার হলো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন এই যে মাইনাস, এই গরিব মানুষ, এই গরিব মানুষ এই কি মানুষের থেকে ন্যায়, গরিব মানুষ মানে ঋণী হয়ে আছে, বুঝতে পারছো? ঋণাত্মক মানে ঋণী হয়ে আছে আর কি, এই ঋণী হয়ে আছে কয়টা 2টা ইলেকট্রন ঋণী হয়ে আছে, মানে ঋণী মানে কি নিজে খাইয়ে রাখছে, নিজে খাইয়ে রাখছে ঋণী। তাহলে আগে ছিল কত 8, আর এখন যে 2টা খালো আর কি মানুষের থেকে নিয়ে, তাহলে এই 2টা যোগ হবে 8 আর যোগ 2, তাহলে কত 10টা,
ইলেকট্রন সংখ্যা কত? 10। ওকে, তাহলে আজকে আমাদের এই যে 1 থেকে 6 পর্যন্ত টপিক সবগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি। এর পরেরগুলো ঠিক এইরকম করে সুন্দর মতো কমপ্লিট করব। আশা রাখি সবগুলোই মানে রসায়ন বইয়ের যতগুলো অধ্যায় আছে সব কমপ্লিট করে দেব। তবে 26 ব্যাচকে সামনে রেখে শর্ট মানে শর্ট যেটা সিলেবাস ওগুলো আগে কমপ্লিট করব, তারপরে বাকিগুলো। ঠিক আছে, এটা এমনভাবে করাচ্ছি যে এসএসসি 26, 27 সবার জন্য, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। তো আজকের মধ্যে এখান থেকে খোদা হাফেজ।